দীঘা, পুরী, দার্জিলিং এগুলো এখন অতীত। ভ্রমণকারীদের কাছে নতুন ঠিকানা উড়িষ্যার সিমলিপাল। ইংরেজরা যখন ভারতবর্ষে রেল লাইনের প্রসার ঘটিয়েছিল তখন ভালো ভালো কাঠের প্রয়োজন হয়েছিল এই রেল লাইনকে সম্প্রসার করানোর জন্য, এবং এই কাঠের অধিকাংশ প্রায় অনেকটা বড় অংশ এসেছিল উড়িষ্যার সিমলিপাল জঙ্গল থেকে। হ্যাঁ, তারই প্রমাণ আমরাও দেখে এসেছি, কারণ এখনও পর্যন্ত সিমলিপাল জঙ্গলে গেলে আপনি 350-400 বছরের গাছ আপনি নিজের চোখে দেখে আসতে পারবেন। 31শে ডিসেম্বর 2007 সালে টাইগার রিজার্ভ হিসাবে এই জঙ্গল আখ্যা পায়। তারপর থেকেই ভিড় বাড়ছে সিমলিপালে। সিমলিপাল ট্যুর যদি আপনি করেন তাহলে 2 রাত 3 দিন মিনিমাম আপনাকে নিতে হবে, কারণ এর সাথে আপনি চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর এই জায়গাগুলো ভ্রমণ করে নেবেন। কলকাতা থেকে আসতে হলে প্রথম রুট হচ্ছে আপনি কলকাতার হাওড়া বা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে নিন, যা আপনাকে খড়গপুর পর্যন্ত পৌঁছে দেবে। তারপরে আপনি পার্সোনাল গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন বাংরিপোশি। দ্বিতীয় রাস্তা যদি বলেন তাহলে কলকাতা থেকে আপনি সেম রুটে ট্রেন ধরে চলে আসছেন খড়গপুর হয়ে বালাসর পর্যন্ত। বালাসর থেকে আপনি পার্সোনাল গাড়ি নিয়ে নিচ্ছেন, যা আপনাকে বারিপদা পৌঁছে দেবে। 3 নম্বর রাস্তা হিসাবে আপনি বেছে নিতে পারেন কলকাতা অর্থাৎ শালিমার স্টেশন থেকে উইকলি এক্সপ্রেস ছাড়ছে, যার ডিটেলস আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ট্রেনটি ধরে আপনি ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন বাদাম পাহাড়, যা যোশীপুর থেকে মাত্র 15 কিলোমিটার। ফলে আপনি যোশীপুরে পৌঁছতে গেলে ওখান থেকে বাস পেয়ে যাবেন, ডাইরেক্ট আপনি এই জঙ্গলের প্রবেশ পথ অর্থাৎ যোশীপুর পর্যন্ত পৌঁছে যাবেন খুব সহজে। এখন এই 3 রাস্তার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক হবে আপনার জন্য তা বুঝতে হলে জঙ্গলের ম্যাপটা একটু বুঝে নেওয়া দরকার আছে। তো আমি যে প্রথম রাস্তা দেখিয়েছি সেখান থেকে এলে আপনি পৌঁছে যাবেন বাংরিপোশি, কিন্তু সেখান থেকে জঙ্গলের এন্ট্রি হয় না। দ্বিতীয় রাস্তা দিয়ে যদি আপনি আসেন তাহলে পৌঁছে যাবেন বারিপদা, যেখান থেকে আপনি জঙ্গলে এন্ট্রি নিতে পারবেন, কিন্তু আপনাকে পিথাবাটা হয়ে এন্ট্রি নিতে হবে, কারণ টিকিট কাউন্টারটা পিথাবাটায়। এবং তৃতীয় রাস্তা ধরে যদি আপনি আসেন তাহলে ডাইরেক্ট যোশীপুর এসে পৌঁছবেন। এখন বাংরিপোশি এসে যদি আপনি হোল্ড করেন তাহলে আপনার সুবিধা মতো আপনি বারিপদা বা যোশীপুর যে কোনো জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন। এই জঙ্গলে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে টিকিট কাউন্টারে টিকিট করাতে হবে, কিন্তু সেই টিকিট কাউন্টারে পৌঁছেও আপনাকে অনলাইনে এন্ট্রি করতে হবে, যার বেশিরভাগ কাজটাই আপনার গাইড যিনি থাকেন তিনি করে দেন। তাছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে নিজে থেকেই টিকিট বুকিংটা করতে পারবেন, তার ডিটেলস আমি আপনাকে স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে পৌঁছতে চান তাহলে পার্সোনাল গাড়ি আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন, কিন্তু তার জন্য আপনার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অবশ্যই 180 mm এর উপরে হতে হবে। অর্থাৎ আপনার স্করপিও বা বোলেরো টাইপের গাড়ি হলে তবেই আপনি এই রাস্তার জন্য পারমিশন পাবেন। এছাড়া পার্সোনাল গাড়ির গ্রাউন্ড লেভেল ক্লিয়ারেন্স যদি 180 mm এর কম হয় তাহলে আপনি কিন্তু কোনোভাবেই পারমিশন পাবেন না। দ্বিতীয়ত, আপনাকে টিকিট কাউন্টারে টিকিট করার জন্য সকাল 6টা থেকে 9টার মধ্যে টিকিট করতে হবে। এখানে টিকিট করানোর সময় অবশ্যই আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস রাখবেন, অর্থাৎ আপনার আধার কার্ডের কিন্তু একটা কপি রাখবেন। আমরা টিকিট করার জন্য সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম যোশীপুরে। যোশীপুর থেকেই আমরা টিকিট কাউন্টারে টিকিট করে আমরা ভিতরে এন্ট্রি নেব। তো তার আগে দেখে নিই, এই টিকিট কাউন্টারের সামনে বেশ কিছু কিন্তু নোটিশ বোর্ড দেওয়া রয়েছে। এই বোর্ডগুলো কিন্তু অবশ্যই ফলো করা উচিত। যেমন এখানে ডু অ্যান্ড ডোন্ট, কী করবেন কী করবেন না তার ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা এটাকে কিন্তু ফলো করবেন, কারণ জঙ্গল কিন্তু যতটা সুন্দর ততটা ভয়ানক। তো টিকিট কাউন্টার থেকে টিকিট করে যখন আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি প্রথমেই দেখছি একটা চেকপোস্ট। এই চেকপোস্টে কিন্তু আপনার গাড়ি সহ আপনাকে সম্পূর্ণ চেকিং করা হবে, যে সকল নিষিদ্ধ জিনিসপত্র রয়েছে যেগুলো এই জঙ্গলের মধ্যে প্রবেশ করানো নিষেধ সেগুলো আপনার সাথে বা আপনার গাড়িতে রয়েছে কিনা। সম্পূর্ণ চেকিংয়ের পরেই আপনাকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হবে। এই সিমলিপাল জঙ্গল 2750 বর্গ কিলোমিটার বিস্তৃত এবং যা ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। ফরেস্ট অফিসারদের কথা মতো জানতে পারলাম এই বিগত কয়েক বছরে সিমলিপালে যেমন আমাদের পর্যটকদের ভিড় বেড়েছে, তার সাথে সাথে সিমলিপালের যে পশু পাখি তাদেরও সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। ফলে এখানে এলে আপনি অতি সহজে বেশ কিছু এমন পশু পাখির দেখা পাবেন যা সচরাচর আমরা কিন্তু বাইরে পাই না।
এখানে শাল, মহুয়া, কেন্দু প্রভৃতি গাছ দেখতে পাবেন, যা প্রায় 500 রকম প্রজাতির উদ্ভিদ এখানে পাওয়া যায়। এছাড়া যদি আপনি পশুর কথা বলেন, সেখানে আপনি নীলগাই, হায়না, বনবিড়াল, সম্বর, হনুমান, হরিণ, বাঁদর, বুনো শুয়োর, হাতি এবং বাঘের দেখা আপনি পেতেই পারেন। এছাড়া যদি আপনি পাখির দেখা বলেন, তাহলে ময়ূর তো অবশ্যই দেখবেন। সেখানে বনমোরগ, ঈগল, ময়না এই ধরনের প্রচুর পাখির আপনার দর্শন মিলতে পারে। আমাদের যে দাদা গাইডস ছিলেন, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন একটা 350 বছরের গাছ দেখাতে। চলুন দেখা যাক। এইখানে অনেক কথা বলতে হবে, তো গাছের বয়স কি করে বুঝবো? এই কথা বলছিস কে রে? একটু সাইলেন্ট। হ্যাঁ, একটু সাইলেন্ট। গাছের বয়স কি করে বুঝবো? প্রত্যেক গাছ 1 বছর কমপ্লিট হলে ওদের ভিতরে আরো একটা রিং হয়। আর একটা মাধ্যম আছে, কার্বন ডেটিং মাধ্যমে গাছের মানে দুটা মানে প্রসেস আছে, একটা আছে রিং আর একটা আছে কার্বন ডেটিং। কত বছরের গাছ এটা? 340। এখন 340 থেকে অনেক অধিক হবে। তো আমরা এখন এই কাঠের ব্রিজটা পেরিয়ে এগিয়ে চলেছি জঙ্গলের ভিতরের দিকে। সামনেই একটা অর্চিডের গার্ডেন রয়েছে, যেখানে আমাদের গাইডস দাদা বর্ণনা করছেন। কালেকশন করা হানি কালেকশন করার জন্য গিয়েছিল জঙ্গল। তো এই যে খৈরি আমাদের না, ওইটা 7 দিনের বাচ্চা ছিল। ওরাকে একটা গুম্ফা যেখানে বাঘ বাচ্চা দিয়ে এইখানে ওরাকে পেয়ে গিয়ে ওরাকে নিয়ে আসলো। আমাদের দি ফার্স্ট ফিল্ড ডাইরেক্টর শিমলিপাল পদ্মশ্রী শরৎরাজ চৌধুরীকে দিয়েছিল। এখানে প্রায় 100রও বেশি অর্চিড রয়েছে। যদিও ভিতরে যাওয়া মানা ছিল, আমরা বাইরে থেকেই দেখে এগিয়ে গেলাম। আজকের ট্যুরের প্রথম জলপ্রপাত আমরা দেখতে চলেছি, যার নাম উস্কি জলপ্রপাত, উস্কি ওয়াটারফল, যা প্রায় 158 ফুট উচ্চতা বিশিষ্ট। তো ওয়াটারফলটা দেখে আমরা প্রথম মনে করছিলাম এটাই মনে হয় সবচেয়ে ভালো, বা এটাই মনে হচ্ছে সবচেয়ে বড়। যদিও আমাদের আইডিয়া নেই যে এর পরে আমরা আরও কত বড় বড় জলপ্রপাত দেখতে চলেছি। জলপ্রপাত দেখার সাথে সাথে তার শব্দ অনুভবটাও একটা বড় ব্যাপার। इधर जाने का अलाउ नहीं है ना, इधर से जाने का। জঙ্গলের ভিতরে কিছুটা সমভূমি দেখতে পেলাম, তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। যদিও দুপুর হয়ে গেছে, ইচ্ছা করছে যেন কিছু পেলে ভালো হয় খাবার মতো। তো দেখতে দেখতে সামনেই আমরা পেয়ে গেছি আজকে এখানকার স্পেশাল খাবার, শাল পাতার মোড়কে আমাদের মাংস পুড়িয়ে দেয়া হচ্ছে। এটাকে পোড়া মাংস, তাও শাল পাতার কাগজে মানে পাতাতে। তো যাই হোক, আমরা তো এটাকে টেস্ট করবই। যেমন প্রত্যেকটা জায়গার একটা করে বিশেষত্ব খাবার থাকে, যে সেই জায়গার জন্য বিখ্যাত। তো এখানে এই খাবারটা না খেলে কিন্তু আপনার এই যে ট্যুর, সেটা অপূর্ণ থেকে যাবে। খাবারটা সম্পূর্ণ আমাদের চোখের সামনে বানানো হচ্ছে। মশলা দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে এবং সেটাকে শাল পাতার উপরে দিয়ে আগুনে পোড়ানো হয়েছে। যে দাদা এটাকে তৈরি করছেন, ওনার কাছ থেকে জানতে পারলাম পার ডে প্রায় 300 থেকে 350 এইরকমভাবে খাবার উনি তৈরি করে দেন। তো এটাকে তো টেস্ট আমরা করছি, আপনি যদি বাড়িতেও এইভাবে ট্রাই করতে পারেন। এটা খাবার পর আমাদের টিম মেম্বাররা আলোচনায় বসেছিল যে কিভাবে এত টেস্টি হলো। আর ওদের পর ওটা তো ভালো ছিল, ভালো ছিল। আর পেঁয়াজ দিয়েছিল, ওটা আর সরষে তেল দিয়েছিল। আচ্ছা। জঙ্গলের ভিতরে শান্ত পরিবেশে এই দুটো একটা গাড়ির মধ্যে আমরা ভ্রমণ করছি। চারিদিকটা জঙ্গলই জঙ্গল, একটা রোমাঞ্চকর পরিবেশ, এবং সাথে চারিদিকটা দেখতে থাকছি কখন যেন একটা হরিণ দেখতে পাবো, কখন যেন একটা বাঘ দেখতে পাবো, সেই আশাতে। আমরা এখন পৌঁছে গেছি এই জঙ্গলের সবচেয়ে উচ্চতম ওয়াটারফলস, বড়াইপানি ওয়াটারফলস। এই ওয়াটারফলসের উচ্চতা 317 মিটার, অর্থাৎ 1309 ফুট। এই ওয়াটারফলসের দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে, বেস্ট টাইম বলা যায়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এর মধ্যে আপনি এলে এর সৌন্দর্য আপনি দেখতে পাবেন খুব ভালোভাবে। এর আগে যে ওয়াটারফলসটা আমরা দেখেছি, যে উস্কি ওয়াটারফলস, একমাত্র ওয়াটারফলস যেখানে আমরা কিন্তু জলটাকে স্পর্শ করতে পারবো। কিন্তু আরও যে দুটো, এই যেমন বড়াইপানি এবং আরও একটি ওয়াটারফলস যেটা রয়েছে, তা কিন্তু আমরা শুধু দূর থেকেই উপভোগ করতে পারবো, এবং তার দৃশ্যও সত্যি মনোরম। এত উঁচু থেকে, এত দূর থেকে এর দৃশ্য আমরা দেখছি,
তারপরেও এখানে যে শব্দটা আমরা শুনতে পাচ্ছি তা সম্পূর্ণ পরিষ্কার জলের শব্দ, ওয়াটারফলসের শব্দ আমরা পরিষ্কার পাচ্ছি। জঙ্গলের মধ্যে মাঝে মাঝেই আমরা রাস্তার ধারে এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাবো, যারা হাত নাড়া দিয়ে আমাদেরকে স্বাগত করছে। তাদেরকে খুশি করার জন্য আপনি কাছে কিছু বিস্কুট, কেক বা লজেন্স রাখতে পারেন। তাদেরকে দিলে আপনি যতটা খুশি হবেন আর আপনার হাত থেকে খাবারটি পেয়ে তারা ততটাই খুশি হবে। তো এই সামনে দেখছি একটা বাচ্চাকে, দেখুন বনের জীবজন্তুদের সাথে কিভাবে তারা একসাথে মিশে গেছে। সামনেই আরও একটা দ্বিতীয় বৃহত্তম এই জঙ্গলের ওয়াটারফলস দেখতে চলেছি, যার নাম জোরান্ডা ওয়াটারফলস, যা প্রায় 493 ফুট উচ্চতা বিশিষ্ট। এই যে জলপ্রপাত, এটাও কিন্তু আমরা দূর থেকে দেখতে পাবো, তার শব্দ শুনতে পাবো। ঘন জঙ্গল পাহাড়ের উপরে, তার মধ্যে থেকে নেমে এসছে এই জলপ্রপাত। মানে দৃশ্যটা না দেখলে আপনি ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনার হতে পারে। পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে আপনি জলপ্রপাতটাকে নিচে দেখছেন এবং সেখান থেকে জল ছড়িয়ে যাচ্ছে আরও নিচের দিকে। এই এখন আমরা যে রাস্তা দিয়ে চলেছি, এই রাস্তাতেই নাকি মাঝে মাঝে হরিণের আনাগোনা দেখা যায়। তো শান্তভাবে ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, যদি আমরা দেখতে পাই সেই আশাতে। কিন্তু না, ভাগ্য অতটা ভালো হলো না। এই রাস্তা দিয়ে যখন ফিরবো সম্ভবত তখন সন্ধে হয়ে যাবে, তখন অনেকটা আশা থাকে হরিণ দেখতে পাওয়ার। তো আমরা এখন যেখানে আছি এটাই হচ্ছে পশু পাখির সবচেয়ে ভালো ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি হরিণ, বাঘ, হাতি সমস্ত কিছু দেখতে পেতে পারেন। তো তার জন্য আমার ক্যামেরা অত ভালো নয়, সেই জন্য আমি আমার একটা বন্ধুর ক্যামেরার ডিসপ্লেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেখানে এক পাল হরিণ বসে রয়েছে। তো এখান থেকে জানতে পারলাম যে কেন তারা এখানে সমাগম করে। তার কারণ হচ্ছে এখানে মাটির সাথে লবণ মেশানো হয় এবং তার সাথে কিছু গুড় মেশানো হয়, যেটা কিনা পশু পাখিরা এটাকে যদি খায়, অর্থাৎ মাটিটাকে চেটে নিলে তাদের হজম শক্তি বৃদ্ধি পায়। আর একটু সন্ধ্যের দিকে এখানে পশু পাখিদের ভিড় বেড়ে যায়। বাদাম পাহাড় তো কাটতে পারবে, এখান থেকে বাদাম পাহাড় মাত্র 17 কিলোমিটার। আচ্ছা এটা মানে আমাদের নিয়ারেস্ট মানে রেলওয়ে স্টেশন। আচ্ছা যদি আসলে যদি এখানে থাকতে চাও তাহলে একটু অধিক মানে জীবজন্তু দেখতে পাবে। তো থাকার জন্য চারখানা ভিতরে আছে মানে নেচারকে। একটা হচ্ছে গুড়গুড়িয়া, কুমারী, বরহিপানি, জামানি, এগুলা ভিতরে আছে। বাইরে আর একটা আছে, আর রিসর্ট গুলো যেগুলো রয়েছে করে দিলে জসিপুরে থাকলে অনেক এক্সট্রা স্পট দেখতে পাবে। একটা স্পট দেখতে পাবে। তো জেনারেলি এখানে আপনাদের ভিউ অনুযায়ী আমি তো যেমন হরিণ দেখলাম এখানে অনেকগুলো, একটু সময় কাটালে এখানে হাতি বা সন্ধ্যা তক এখানে থাকতে হবে, সন্ধ্যা তক থাকতে হবে। মানে নাইট স্টে করলে এগুলো কনফার্ম দেখা যায় আর কি। মানে হাতি, বাইসন, সম্বত আর সময় সময় বাঘ। সময় সময় বাঘ। তো মোটামুটি খরচা যদি বলেন, অনেক অনেক কম খরচা। একটা অ্যাপ্রক্স যদি খরচা বলেন, ধরুন আমরা ট্রেন থাকলে আমরা ট্রেন পর্যন্ত ধরুন ওখানে এলাম, ট্রেনের পর থেকে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করলাম, বাকি দায়িত্ব আপনাদের। একটা গাড়ি নিতে হবে, হ্যাঁ, একদিনের দুদিনের জন্য। হ্যাঁ, পার ডে হিসাবে গাড়ির খরচা কেমন পড়ে? 4000 কাছাকাছি। 4000 টাকা পার ডে গাড়ি হিসাব। তো একটা গাড়িতে মোটামুটি 7 জন 8 জন তো আমরা দেখলাম। তো সেই হিসাবে যদি গ্রুপ আসে তাহলে খরচটা অনেক কমে হয়। আচ্ছা, তারপর থাকারটা মানে ওটা আপনি গাড়ির খরচা বললেন, এছাড়া হোটেল খরচা এখানে মানে দুজনের জন্য 5000 কাছাকাছি। মানে একটা খাবার, এন্ট্রি পারমিট সহ থাকা, এটা হচ্ছে ভিতরে জঙ্গলের ভিতরে। আর ভিতরের বাইরের হোটেলগুলো কিরকম নিচ্ছে? 2000 কাছাকাছি। 2000 কাছাকাছি। বাইরে হোটেল নিলে তাহলে দিনের বেলাতে ভিজিট করে আবার চলে যেতে হচ্ছে। এবার আমাদের ফেরার পালা, কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর সময়টাই হচ্ছে এখন। বাইরে দেখতে পাচ্ছেন উপরের দিকে আকাশে কিন্তু এখনও আলো ফুটে আছে, অথচ জঙ্গলের ভিতরে সম্পূর্ণ অন্ধকার। ঘন জঙ্গল কাকে বলে তা এখন ভালোভাবে বুঝতে পারছি। শুধুমাত্র গাড়ির হেডলাইটের আলো ছাড়া ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে হেডলাইটের আলোটা যে জায়গাতে পড়ছে সেটা ছাড়া আপনার ডান দিকে বাঁ দিকে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। এখানেই সবচেয়ে ভালো আপনি পশু অর্থাৎ হরিণ বেশি দেখতে পাবেন, কারণ রাস্তার উপরে এই সময় কিন্তু হরিণ চলে আসে। ফলে নিস্তব্ধ এই রাস্তা দিয়ে যখন আপনি এগিয়ে যাবেন, গা ছমছমে একটা পরিবেশ তৈরি হবে। এই সন্ধ্যার অন্ধকারে ফেরার এই অভিজ্ঞতা সত্যি মনে থাকবে। এই সিমলিপাল ট্যুরের যত অভিজ্ঞতা সব যদিও ভুলে যাই, তাও হলেও এই ফেরার পথের অভিজ্ঞতা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। এই রকম একটা গা ছমছমে পরিবেশ
প্রায় 2750 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ঘন জঙ্গল, তার উপরে টাইগার রিজার্ভ, ফলে একটা ভয়ানক ব্যাপার তো থেকেই যায়। জঙ্গলটা এতটাই বড় যে একদিনে আপনি পুরো সাফারি কমপ্লিট করতে পারবেন না। আমাদেরও দু একটা ভিউ পয়েন্ট ছেড়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমাদেরকে ফিরে যেতে হচ্ছে হোটেলে, আর জঙ্গলের ভিতরে বেশিক্ষণ থাকা ভালো হবে না। পরের দিন সকালে আমরা কিছু সাইট সিনের প্রোগ্রাম করলাম। এখানকার ম্যাক্সিমাম সাইট সিনের মধ্যে জলাধার রয়েছে অনেকগুলো, তো এই জলাধার দেখার জন্য আমরা বেশি উৎসাহ দেখালাম এবং পৌঁছে গেলাম এমন একটা জলাধারের নিচ থেকে উপর পর্যন্ত যেতে হলে আপনাকে প্রায় 82টা সিঁড়ি ভাঙতে হবে। আপনি এটা গাড়িতে করেও যেতে পারেন, আমি নিচ থেকে সিঁড়িতে আসা বেশি পছন্দ করলাম। তো যাই হোক, উপরটাতে এসে যা সিনটা দেখলাম, যা ভিউটা দেখলাম, তা মন ভরে গেল। এতক্ষণের যে কষ্ট তা কিন্তু কমে গেল। আমরা এখন চলে এসেছি উড়িষ্যার শিমলিপালের একটি ড্যামে। এই ড্যামটা সাধারণত ওয়াটার স্টোরেজের কাজ করে। এখানে ইলেকট্রিসিটি টারবাইনের ব্যবস্থা নেই, কিন্তু ড্যামটা যথেষ্ট বড়, চারিদিকে পাহাড় বেষ্টিত, জায়গাটা খুব ভালো লাগছে। আমি একটু আগে যে কাউন্ট করে দেখালাম, ওই ড্যামের নিচে গিয়ে আমি আপনাদের ভিডিও করেছি, দেখাচ্ছি। তো 80টার উপরেও বেশি সিঁড়ি। এক নিমিষে চলে এলাম। উপর থেকে একটু ভিউটা দেখাই। সামনে পাহাড়, খুব সুন্দর দৃশ্য। তো আমি এখন জলাধারের নিচে নেমে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে জলাধারটা কিভাবে ব্যারিকেড করে রাখা থাকে, যে গেট দিয়ে বন্ধ রাখা থাকে। তো এই গেটটাকেই ওপেন করে কিন্তু প্রয়োজন অনুসারে জল ছাড়া হয়, যা দিয়ে এই অঞ্চলের বেশিরভাগ কৃষিকর্ম বা প্রয়োজনীয় জলের সাপ্লাই এখান থেকেই হয়ে থাকে, এবং সেটা কিন্তু সারা বছর ধরে পাওয়া যায়। এটাই সবচেয়ে বড় ব্যাপার, জলাধারের সাপ্লাই সারা বছর পাওয়া যায়। পরবর্তী আরও একটা বড় ড্যামে পৌঁছে গেছি। এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে আগেরটার থেকে এটা আরও বড় ড্যাম। এই ড্যামটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশান রয়েছে, যদিও উদ্বোধন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত চারিদিকে কাজ চলছে। এই ড্যামের ডিটেলস আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা দেখতে পারেন। তো এখানেও আমি গেটগুলোকে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু যথেষ্ট বড়, এবং এর যে ভিউ, এর উপরে দাঁড়িয়ে আপনি চারিদিকের যে ভিউটা দেখছেন, মানে অসাধারণ। এই চলো আর দেরি করা যাবে না, আমাদের ট্রেনটা এলো বলে। তো আমাদের জন্য অপেক্ষা করছিল বন্দে ভারত। তো এটাই ছিল আমাদের বন্দে ভারতের প্রথম যাত্রা, তার জন্য ট্রেনের জন্য আমরা যথেষ্ট অপেক্ষা করছিলাম, উৎসাহী ছিলাম, এবং দেখতে দেখতে বন্দে ভারত আমাদের সামনে এসে পৌঁছালো। আমরাও উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বন্দে ভারতের গেট আপনি টানলে খুলবে না, এখানে পুশ করুন, অটোমেটিক খুলে যাবে। টিকিটের সাথে আমাদের টিফিনেরও ব্যবস্থা ছিল, ফলে আমাদের টিফিন এসে হাজির। প্রায় 105 টাকা দিয়ে আমরা প্লেট ভর্তি খাবার পেয়ে গেছি। ফোনের চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে সিটের নিচে যোগাযোগ করুন।